আজকের আমি পড়াবো রেজোনেন্স। ঠিক আছে, রেজোনেন্স কথার অর্থ কী বলো তো? রেজোনেন্স মানে ধরো আমাদের কেমিস্ট্রিতে অনেক সময় দেখা যায় কিছু কিছু মলিকুল তাদের যতটা আমরা ভাবি তার থেকেও বেশি সেটা স্টেবল, অনেক বেশি স্টেবিলিটি গেইন করে। ঠিক আছে, এই ধরনের কী কারণে স্টেবিলিটি গেইন করা হয় ও কী দেখা যায়, এবং তার জন্য কিছু কিছু আমরা তার ঘটনা বা তার ফিজিক্যাল বৈশিষ্ট্য বা কেমিক্যাল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ধরো আমি এই পেনটাকে আমি রাখলাম এখানে, এই পেনটাকে এটা একটা অবস্থাতে আছে, এটা একটা অবস্থাতে আছে। ঠিক আছে, এখন যদি এমন হয় যে পেনটা হয়ে ঘুরছে, ধরো একটা যেমন ফ্যান যেমন ঘোরে, ঠিক আছে, ফ্যানটাকে যদি আমরা এরকম পেনটাকে যদি ঘোরাতে চাই তাহলে কি হচ্ছে? তাহলে নিশ্চয়ই পেনটা এই অবস্থাতেও নেই, এই অবস্থাতেও নেই। তাহলে যখন পেনটা ঘুরতে আছে তখন পেনটা ঠিক কোন অবস্থাতে আছে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো? তখন কি আমরা বলতে পারবো যে পেনটা এইভাবে আছে বা এইভাবে আছে? ঠিক আছে, ঠিক তেমনি ধরো আমি যদি কোনো একটা খুব সহজে বলি, ধরো একটা বেঞ্জিন আঁকলাম, এটা একটা এটা একটা সাইক্লোহেক্সেন ধরো। এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে 3টে পাই বন্ড আছে। ঠিক আছে, তা আমি কি এক্স্যাক্টলি বলতে পারবো যে এই 3টে পাই বন্ড, যদি ধরো আমি এটাকে নাম্বারিং করে দিলাম 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, সবসময় কি আমি বলতে পারবো যে এই ডাবল বন্ডটা 1 আর 6-এর মাঝখানে আছে বা 2 আর 3-এর মাঝখানে আছে? অথবা আমি কি এটা বলতে পারবো এটা এইখানে আছে? অ্যাকচুয়ালি এইগুলো কি বলো তো, এইগুলোকে আমরা বলি হাইপোথেটিক্যাল স্ট্রাকচার, কাল্পনিক স্ট্রাকচার। অ্যাকচুয়ালি বেঞ্জিন বা এই ধরনের কম্পাউন্ডে এই বন্ডগুলো এইভাবে ঠিক আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে এখানে আছে। অ্যাকচুয়ালি বন্ডগুলো কী করেন, ঘুরতে থাকে। এই বন্ডগুলো কখনো বন্ডটা এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। মানে বন্ড মানে কি, এই যে ইলেকট্রনগুলো দেখো, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে কী বলে? পাই ইলেকট্রন। কেন পাই ইলেকট্রন বলবো? কারণ এটা পাই বন্ড তৈরি করেছে। আগের দিন বলেছিলাম পাই বন্ড, সিগমা বন্ড, এবং পাই বন্ডগুলোর একটু এনার্জি কম হয়, সহজে ভেঙে যায়। ঠিক আছে, তা যদি এমন দেখা যায় কোনো একটা মলিকুলের মধ্যে এই পাই ইলেকট্রনগুলো কোনো একটা জায়গায় ফিক্সড না থেকে ঘুরতে থাকে, একে কি বলে? মানে আমরা যাকে বলতে পারি ডিলোকালাইজ হয়ে যায়, ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়ার ঘটনাকে বলবো আমরা রেজোনেন্স। ঠিক আছে, তা এই হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। ওকে, এই ঘটনাটাকে আমরা বলবো রেজোনেন্স। তাই রেজোনেন্সটার কারণটা কি, এটা কেন আমরা আলোচনা করছি? কারণ রেজোনেন্স মানে এই ধরনের যে ছড়িয়ে যাওয়া বা ডিলোকালাইজ হওয়ার জন্য মলিকুলটা অনেক বেশি স্থায়িত্ব বা স্টেবিলিটি গেইন করে। ঠিক আছে, এবং মলিকুলটার আমরা অনেক সময় তার স্টেবিলিটিটাকে আমরা এক্সপ্লেন করি এই রেজোনেন্স ফেনোমেনা দিয়ে, মানে এই ডিলোকালাইজেশন অফ দ্য ইলেকট্রনিক ক্লাউড ওভার সেভারাল অ্যাটমিক সেন্টার, তাকে আমরা বলবো রেজোনেন্স। ঠিক আছে, আর এই রেজোনেন্স মানে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়ার জন্য সেই মলিকুলটা যতটা স্টেবিলিটি গেইন করছে তাকে আমরা বলবো রেজোনেন্স এনার্জি। ঠিক আছে, তাকে আমরা বলবো রেজোনেন্স এনার্জি। তোমাদের হয়তো কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা বলি, ধরো আমি বললাম, ধরো আমি এই একটা মলিকুল নিয়েছি, ধরো এটা বেঞ্জিন না, আমি একটা নিজে থেকে আঁকলাম একটা মলিকুল। ঠিক আছে, এবং তার মধ্যে একটা ডাবল বন্ড দিয়েছি। ঠিক আছে, এটার নাম কি হলো? সাইক্লোহেক্সিন। এবং দেখা গেছে এই যে একটা বন্ড থাকার জন্য, এই একটা সিঙ্গেল ডাবল বন্ড থাকার জন্য তার এনার্জি কত হচ্ছে? এনার্জি মোটামুটি ধরো আমি এদেরকে এনার্জিতে আমি এক্সপ্লেন করি। সমস্ত মলিকুলের কিন্তু একটা এনার্জি আমরা মাপতে পারি। ঠিক আছে, তার বিভিন্ন রিয়াকশন, যেমন এক্ষেত্রে আমি হিট অফ হাইড্রোজেনেশন বলে একটা টার্ম ইউজ করব। হিট অফ হাইড্রোজেনেশন মানে কি, ধরো এটা ডাবল বন্ড আছে, তাতে যদি আমি একটা মলিকুল হাইড্রোজেন অ্যাড করি, রিয়াকশন করাই, তাহলে কী হবে? রিডিউস হয়ে যাবে, গিয়ে কী হবে এটা? এবার এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল বলো তো? আমি বলেছিলাম আগের দিন সিগমা বন্ড থাকলে বেশি স্টেবিলিটি গেইন করে। তাহলে এখানে দেখো সবগুলোই সিগমা বন্ড, কিন্তু এখানে একটা পাই বন্ড, তাই না? তাহলে যে বেশি, সব থেকে বেশি সিগমা বন্ড আছে সে অনেক বেশি স্টেবল হবে। তাহলে যদি আমি এটাকে এনার্জির প্যারামিটার ধরি, এনার্জি ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে, তাহলে কী ভাববো? তাহলে নিশ্চয়ই এই এই যে কম্পাউন্ডটাকে যদি ধরি আমি রেফারেন্স, ধরো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এর এনার্জিটাকে আমি বেস ধরলাম, একবার গ্রাউন্ডে নিয়ে এলাম। তাহলে এই যে কম্পাউন্ডে যদি আমি একটা ডাবল বন্ড অ্যাড করি তার এনার্জি কত হবে? অ্যাকচুয়ালি দেখো এই যে
সাইক্লোহেক্সিনটা আছে তাতে যদি আমি একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে সাইক্লোহেক্সিন তৈরি হয় প্লাস 28.6 কিলো ক্যালোরি পার মোল এনার্জি বেরোয়। কেন বেরোয়? যেহেতু এটা বেশি স্টেবল, তাই এই মলিকুল থেকে এখানে চলে এলে কী হবে, একটা স্টেবল মলিকুল তৈরি হচ্ছে। স্টেবল মলিকুল তৈরি হলে কী হবে, এনার্জি রিলিজ করবে, মানে এক্সোথার্মিক যাকে বলি আমরা, ঠিক আছে। তার মানে যদি একটা ডাবল বন্ড থাকে কতটা এনার্জি বেরোবে, 28.6। দুটো থাকলে কত হবে, ইন্টু 2। যদি তিনটে ডাবল বন্ড অ্যাড করি তাহলে কত হবে, ইন্টু 3, যার ভ্যালু মোটামুটি 85.8 কিলো ক্যালোরি পার মোল। এটা কিন্তু বেনজিন আমি ধরছি না, এটা আমি কি করলাম, একটা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক একটা স্ট্রাকচার আঁকলাম যার মধ্যে তিনটে ডাবল বন্ড অ্যাড করে দিয়েছি। এই ডাবল বন্ডগুলো কিন্তু কেউ নিজেদের স্থান পরিবর্তন করছে না, নিজেদের জায়গাতেই ফিক্সড আছে, ঠিক আছে। মানে এর মধ্যে কোনো রেজোনেন্স নেই। তাহলে তার এনার্জি কত হচ্ছে, হিট অফ হাইড্রোজেনেশন 85.8। তার মানে যদি এটাকে ধরি, এই এনার্জি কত, 85.8 কিলো ক্যালোরি পার মোল। এবার ধরো আমি বাজারে গেলাম, বাজার থেকে একটা বেনজিন কিনে আনলাম, তার স্ট্রাকচারটা আমি এইভাবে আঁকছি, বেনজিন। এটা আমি বেনজিন পুরো আমার বোতলের গায়ে লেখাই আছে। এর সাথে আমি 3বার বা 3 মলিকুল হাইড্রোজেন দিয়ে আবার রিডিউস করলাম। একে আমরা কি বলতে পারি, হাইড্রোজেনেশন বলতে পারি। তাহলে এক্ষেত্রে কী পাবো, সাইক্লোহেক্সেন পাবো প্লাস এনার্জি পাবো। সেই এনার্জিটা কত হচ্ছে, 48.9 কিলো ক্যালোরি পার মোল। তার মানে দেখো, বেনজিনকে যখন আমি হাইড্রোজেনেশন করতে চাইছি তার জন্য এক্সোথার্মিক রিয়াকশানের জন্য এতটা এনার্জি বেরোচ্ছে, কিন্তু এই মলিকুলটার ক্ষেত্রে কেন এতটা বেরোচ্ছে, কেন এই গ্যাপ? তার মানে ধরো যদি আমি বেনজিনটা আঁকতে চাই, ধরো বেনজিন এখানে এঁকেছি, এই যে এনার্জি গ্যাপটা, মানে এতটা এনার্জি বেরিয়ে গেল, যেটা সাইক্লোহেক্সেনে, এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের এনার্জি, যেটা আগে বললাম সাইক্লোহেক্সেন। তাহলে এই এনার্জি কত, 49.8 কিলো ক্যালোরি। তার মানে দেখো এই দুটোর মধ্যে কিন্তু সব কিছুই একই আছে, দুটোরই ফর্মুলা কি, C6H6। তাদের মলিকুলার ওয়েট একই, ফর্মুলা একই, শুধু কি পার্থক্য হতে পারে, বাজার থেকে যেটা কিনলাম তার মধ্যে কি আছে, তার কি কারণে সেটা অনেক বেশি স্টেবল হয়ে গেল, এবং আমি যেটা বানিয়েছি আমি এটা জানি এর মধ্যে কোনো ডিলোকালাইজেশন হচ্ছে না, মানে এর মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে যাচ্ছে না, এটা আমি ভেবে নিয়েছি। তার মানে নিশ্চয়ই এর মধ্যে এই যে ছড়িয়ে যাচ্ছে তার কারণেই এনার্জিটা কমে গেছে, মানে ইলেকট্রনটা যে ছড়িয়ে যাচ্ছে বা ডিলোকালাইজ হয়ে যাচ্ছে তার কারণেই এটা ছড়াচ্ছে, এনার্জি গ্যাপ হচ্ছে, তাই না? তাই তো বাজার থেকে যেটা কিনলাম সেটা বেশি স্টেবল, আর যেটা আমি বানালাম আমার হাতে কলমে সেটা অনেক আনস্টেবল। তাহলে এই কতটা গ্যাপ, 36 কিলো ক্যালোরি পার মোল। এই দুটোর গ্যাপ 85.8 থেকে 49.8 বাদ দিলে যা হয়। তাহলে এই গ্যাপটা হয়েছে কিসের জন্য, রেজোনেন্সের জন্য। তাহলে একে কি বলবো, বেনজিনের রেজোনেন্স এনার্জি অফ বেনজিন। বুঝতে পারলে? তার মানে আমি এটাই প্রুভ করতে পারলাম যে যদি আমাদের রেজোনেন্স হয় তাহলে মলিকুলগুলো অনেক বেশি স্টেবিলিটি গেইন করে। ধরো আরেকটা কমন এক্সাম্পল তোমাকে দিচ্ছি, ধরো আমার কাছে নাইট্রাইড আছে, নাইট্রাইডের স্ট্রাকচার যদি আমি আঁকি মোটামুটি দেখতে লাগে এইরকম, ওকে, নাইট্রাইড। এবার এই যে মাইনাস চার্জটা এ কখনোই শুধু একটা অক্সিজেনের উপরে বসে থাকে না, তাহলে এ বেশি স্টেবল হবে না। এ কি করে, চলে যায় এইদিকে, ওকে। তার মানে দেখতে পাচ্ছি কি মাইনাস চার্জটা কখনো এই অক্সিজেনের উপরে, কখনো এই অক্সিজেনের উপরে। এবার দুটো যেহেতু একই অক্সিজেন আমরা সহজে ধরতে পারি না, কিন্তু যদি আমি অক্সিজেনটাকে মার্ক করে দিই, কোনো একটা আইসোটোপ দিয়ে দিই অথবা কোনোভাবে লেবেলিং করে দিলাম, ধরো এই অক্সিজেনটাকে স্টার করে দিলাম, আইসোটোপিক লেবেলিং করলাম, তাহলে কি হবে, আমরা দেখতে পাবো মাইনাস চার্জটা কখনো এই অক্সিজেনের উপরে আছে, কখনো এটার উপরে আছে। এই যে স্ট্রাকচারগুলো আমি আঁকলাম একে কী বলে বলো তো, একে বলে রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। এই একটা স্ট্রাকচারকে বলবো রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। আর আরেকটা কি হতে পারে, আচ্ছা ভাবো তো, যদি এই দুটো স্ট্রাকচারকে আমি অ্যাভারেজ করে দিই, মানে দুটো স্ট্রাকচারকে একসাথে নিলাম, তাহলে কি দেখতে লাগবে, তাহলে মনে হবে যেন মাইনাস কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, অ্যাজ ইট ইজ কী হবে, যেন মাইনাস চার্জটা এই মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে আমি যদি আঁকতে চাই আমি আঁকবো এইভাবে,
অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন যেন মাইনাস চার্জটা এইভাবে ডিলোকালাইজ হয়ে গেছে মনে হচ্ছে না? একে কি বলবো? একে বলবো রেজোনেন্স হাইব্রিড। মানে সমস্ত রকম রেজোনেটিং স্ট্রাকচারকে যদি আমি একসাথে কম্বাইন করি তাহলে যেটা তৈরি হবে তাকে বলবো আমি রেজোনেন্স হাইব্রিড। আর একটু ভালো করে বললে এই রেজোনেন্স হাইব্রিডটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি নেচারে দেখতে পাই, আমরা এইগুলো কিন্তু দেখতে পাই না। বুঝেছো? ঠিক ভাবো, একটা যখন ফ্যান ঘুরছে তবে ফ্যানের ব্লেডগুলো কি আমরা কি দেখতে পাবো না? তাহলে এই রানিং ফ্যানটা হচ্ছে এটা, ইলেকট্রন ধরো ছড়িয়ে গেছে। আর যখন ফ্যানটা অফ করে দিচ্ছ, ফ্যানটা কখনো কখনো এই জায়গায় স্টপ হচ্ছে, ব্লেডগুলো এইভাবে কখনো আছে, আবার কখনো এইভাবে আছে, তাহলে কখনো এটা কখনো এটা। বুঝতে পারলে? তাহলে আমরা অ্যাকচুয়ালি রানিং ফ্যান যেটা সেইটাকেই আমরা স্ট্রাকচার হিসেবে দেখতে পাই, এইগুলোকে দেখতে পাই না। এগুলোকে বলে আমাদের ইমাজিনারি স্ট্রাকচার বা হাইপোথেটিক্যাল, আমরা কল্পনা করে নিয়েছি। আর এটাকেই বলে অ্যাকচুয়াল, এটা যে রিয়েল স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এটাই আমাদের নেচারে ঘটে। ওই জন্য আমরা দেখো বেঞ্জিনটা কী আঁকবো, বেঞ্জিন আঁকবো এইভাবে আঁকবো। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো আমাদের। আচ্ছা, এরপরে এই যে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের জন্য কিছু রুলস আছে। কি কি রুলস আছে? রুলস মানে রেজোনেন্স করার জন্য আমি যখন ধরো একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে যাচ্ছি, তাহলে আমাকে কিছু কিছু মাথায় রাখতে হবে। কী মাথায় রাখতে হবে? নাম্বার ওয়ান কী আছে, এই যে একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আঁকলাম, এগুলো কিন্তু ইমাজিনারি স্ট্রাকচার আঁকলাম। ঠিক আছে? তাহলে কী লিখব? রেজোনেন্স হাইব্রিড হ্যাজ রিয়েল এক্সিস্টেন্স, এটা এক নম্বর। আর দু নম্বর কী আঁকবো? দু নম্বর আমি এটাই আঁকবো, যখন আমি কোনো রেজোনেটিং স্ট্রাকচার ড্র করছি তখন কিন্তু আমাকে সাধারণ জেনারেল কেমিস্ট্রি ভুলে গেলে হবে না। ওই যে ভ্যালেন্সির যে কনসেপ্ট, মানে লিউইস কনসেপ্ট যেটা, ওটা ভুললে হবে না। মানে যেই অ্যাটমের যা যা ভ্যালেন্সি তাকে আমাকে মাথায় রাখতে হবে। ধরো কার্বনের ক্ষেত্রে 4 ভ্যালেন্সি, অক্সিজেনের ক্ষেত্রে 2 ভ্যালেন্সি, নাইট্রোজেনের 3 ভ্যালেন্সি, এগুলোকে কিন্তু কোনোভাবেই অবহেলা বা ভায়োলেট করলে হবে না। একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ধরো এখানে কী ছিল? নাইট্রোজেন অক্সিজেন, এটা নাইট্রাইট, এটা ছিল। তাহলে আমি কি এর রেজোনেটিং স্ট্রাকচার এটা আঁকতে পারি? অক্সিজেন ডাবল বন্ড নাইট্রোজেন ডাবল বন্ড ও মাইনাস, ইলেকট্রনটা এখানে চলে এসেছে, এটাকে আঁকতে পারি? না, পারি না। কেন পারি না? কারণ এখানে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো কত হচ্ছে, 1 2 3 4, আবার মাথায় একটা মাইনাস চার্জ। নাইট্রোজেন কিন্তু এতগুলো ভ্যালেন্সি এক্সটেন্ড করতে পারে না, কারণ এর ডির অরবিটাল নেই। এর ডি অরবিটাল নেই বলে এই এতগুলো ভ্যালেন্সি এক্সটেন্ড করতে পারবে না। এ ম্যাক্সিমাম 3টে ভ্যালেন্সি দেখাতে পারে। তাই এটা কখনোই আমাদের রেজোনেটিং স্ট্রাকচার হবে না। বুঝতে পারলে? তাই রেজোনেন্স করার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে ভ্যালেন্সির যে কনসেপ্ট বা লিউইস কনসেপ্ট সেটাকে আমরা মেনে চলব। ঠিক আছে? 3 নম্বর কি? রেজোনেন্স যেটা হয়, ইটস অপারেটস থ্রু পাই বন্ড। মানে মনে করে দেখো এই যে স্ট্রাকচারটা, এই কিন্তু সিগমা যে স্কেলিটনটা কিন্তু চুপচাপ বসে আছে, কোনো নড়নচড়ন নাই। শুধু পাই ইলেকট্রনগুলো, পাই ইলেকট্রন কারা কারা? যারা পাই বন্ড তৈরি করতে পারে, মানে এটা পাই ইলেকট্রন, এই যে লোন পেয়ার এটাও কিন্তু পাই ইলেকট্রন। যারা যারা পাই বন্ড তৈরি করতে পারে তাদেরকে বলবো আমরা পাই ইলেকট্রন। তাহলে রেজোনেন্সের ক্ষেত্রে শুধু পাই ইলেকট্রনটাই নড়াচড়া করে, কিন্তু সিগমা যে স্কেলিটনটা ফ্রেমওয়ার্কটা চুপচাপ বসে থাকে, তার কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না। বুঝতে পারলে? আর কি হতে পারে? যখন আমি ধরো একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে চাইছি, রেজোনেটিং স্ট্রাকচার, সেটা আঁকার সময় আমার নাম্বার অফ পেয়ার্ড ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন চেঞ্জ করলে হবে না। প্রতিটা স্ট্রাকচারে কিন্তু নাম্বার অফ পেয়ার ইলেকট্রন বা আনপেয়ার ইলেকট্রন একই রাখতে হবে। কী এক্সাম্পল হতে পারে? ধরো CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এটা হচ্ছে বিউটাডাইন। আমি কি এটাকে কখনো এইভাবে আঁকতে পারবো? ধরো এখান থেকে একটা ইলেকট্রন নিলাম এদিকে, CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। এটা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার নয়।
স্ট্রাকচার নয়, হবেই না। কারণ দেখো এখানে কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, কিন্তু এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করে ফেলেছি আমি, ফলেই আমি এটা ভুল আঁকলাম। বুঝতে পারলে? আর কি করতে হবে, যখন রেজোনেন্স হবে, ঠিক আছে, এটা রুলস বলতে পারো, প্লাস এটাকে ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারবি আমরা, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, কী কী বৈশিষ্ট্য থাকে, নিয়ম থাকে। যখন রেজোনেন্স হয়, যে সমস্ত অ্যাটমগুলো রেজোনেন্সে অংশগ্রহণ করে সবাই কিন্তু একই প্লেনে থাকে। ওকে, মানে কো প্ল্যানার হয়। অ্যাটমস টেকিং পার্ট ইন রেজোনেন্স মাস্ট বি কো প্ল্যানার, মানে একই প্লেনে থাকবে। যে সমস্ত অ্যাটমগুলো রেজোনেন্সের মধ্যে অংশ নিচ্ছে তারা একই প্লেনে থাকবে। যেমন ধরো এটা কিন্তু একই প্লেনে আছে, বেনজিন কিন্তু একই প্লেনে থাকে, তাই রেজোনেন্স হয়। যখনই তোমার প্লেনটা ভেঙে যাবে, মানে বেনজিনটা যদি এরকম বেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে না, ফলে বেনজিনটা আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কী করতে পারি, যখন আমরা রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকবো তখন আমরা আঁকার সময় দেখব যে কি আরেকটা করতে পারি, কি যে একই ধরনের চার্জ যেন কাছাকাছি না চলে আসে, তাহলে কি হবে, রিপালশন হবে ও স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি আবার ওইটাকেই আঁকি, ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2, যদি আমি এটাকে আঁকতে পারবো এইভাবে, ধরো এটাকে আমি আঁকতে চাইলাম CH2, এটা ধরো প্লাস দিলাম, CH মাইনাস করলাম, আবার এই ইলেকট্রনটা, মানে কি এটা আমি এটাকে ইলেকট্রনটা এদিকে ঘোরালাম, এটাকে এদিকে ঘোরালাম, বা আবার এটা করলাম কি মাইনাস, আর এটা CH2 প্লাস, এটা কিন্তু হবেই না, আনস্টেবল। কারণ দেখো দুটো মাইনাস চার্জ তারা কাছাকাছি চলে এসছে। ঠিক আছে, ফলে এটা কিন্তু সহজে স্টেবিলিটি পাবে না। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা কি, যে রেজোনেটিং স্ট্রাকচারে আমাদের চার্জটা সেপারেট হবে না সহজে, সে কিন্তু অনেক বেশি স্টেবল। আর একটা কথা মনে রাখি, যত নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত কিন্তু কম্পাউন্ডটা অত বেশি স্টেবল হবে। হায়ার দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার হায়ার ইজ দ্য স্টেবিলিটি, মানে যত পরিমাণ আমি এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে পারবো কোনো একটা মলিকুলটা তত বেশি স্টেবিলিটি গেইন করবে। বুঝতে পারলে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এই হলো যে আমাদের রেজোনেন্সের মোটামুটি কনসেপ্ট। এবার রেজোনেন্স যা হয়, রেজোনেন্স কিন্তু এফেক্টটা দু রকম হতে পারে। রেজোনেন্স এফেক্ট যেটা আমরা বলি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বেসিক কেমিস্ট্রি, এগুলোকে ভালো করে মনে রাখলে প্লাস আর হয়, একটা মাইনাস আর এফেক্ট হয়। প্লাস আর এফেক্ট আর মাইনাস আর এফেক্ট। তা প্লাস আর এফেক্ট নিয়ে শুরু করি। আচ্ছা, ধরো আমি একটা বেনজিন আঁকলাম, বেনজিনের মধ্যে একটা বেনজিন দিলাম, এবং বেনজিনটাকে আমি নর্মালভাবে আঁকছি, এইভাবে বন্ড দিয়ে আঁকছি, সার্কেল করছি না, তাহলে দেখাতে সুবিধা হবে আমার। ঠিক আছে, তাহলে বেনজিনে এটা একটা সাবস্টিটুয়েন্ট, এবং কখনো কখনো আমরা দেখতে পাই যদি বেনজিনে কোনো সাবস্টিটুয়েন্ট থাকে, ওকে, এবং সেই অ্যাটম যেটা ডিরেক্টলি অ্যাটাচড হয়ে আছে, এক্স মে বি অ্যাটম, ওকে, ইট মে বি অ্যান অ্যাটম অর গ্রুপ, যা খুশি হতে পারে, কিন্তু যদি যে অ্যাটমটা বেনজিনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ আছে তাতে যদি কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, ধরো আমার কাছে বেনজিন আছে, তাতে একটা সাবস্টিটুয়েন্ট আছে, এই অ্যাটমে ডিরেক্টলি লোন পেয়ার আছে, তাহলে কী হবে, এই লোন পেয়ারটা কিন্তু চুপচাপ বসে থাকে না, এ ইমিডিয়েটলি চলে যাবে বেনজিনে, গিয়ে এটার মধ্যে একটা রেজোনেন্স ঘটাবে। রেজোনেন্স হওয়া মানে কি বললাম, ইলেকট্রনটা ছড়াচ্ছে, দেখো যখন এই ইলেকট্রনটা আসছে তখন দেখো ভ্যালেন্সি ঠিক রাখার জন্য এই বন্ডটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক্সটা প্লাস হয়ে গেল, কারণ এখান থেকে ইলেকট্রন চলে গেল, আর এইটা খুলে গিয়ে এটা মাইনাস হলো, এটা হলো, এটা হলো। যদি এই ধরনের ঘটনা ঘটে তাতে কি দেখছি আমরা, বেনজিনের মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন চার্জ চলে আসছে, ফলে বেনজিনটা অনেকটা ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে। বেনজিন ইলেকট্রন রিচ, ওকে, মানে যদি কোনো একটা অ্যাটম থাকে
তাতে যদি লোন পেয়ার থাকে সে কি করবে, ইলেকট্রনটা দিয়ে দেবে বেঞ্জিনে, তাতে বেঞ্জিনটার মধ্যে ইলেকট্রনটা অনেকটা বেড়ে যাবে। এই ঘটনা যদি ঘটে তাকে বলবো প্লাস আর এফেক্ট, আর যে ঘটায় তাকে বলবো প্লাস আর গ্রুপ। ওকে, তার মানে প্লাস আর গ্রুপ কারা হবে, যাদের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অবশ্যই কে কে হতে পারে, ধরো OH গ্রুপ হতে পারে, OR হতে পারে, NH2 হতে পারে, NR2 হতে পারে। যাদের যাদের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে তারা যদি বেঞ্জিনের সাথে অ্যাটাচ থাকে তাহলে কিন্তু তারা এই ধরনের এফেক্ট দেখাবে, তাকে বলবো আমরা প্লাস আর এফেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে, রেজোনেন্সের প্লাস এফেক্ট। ওকে, তো মাইনাস আর কাকে বলবো? ঠিক আছে, ধরো আবার একটা আমি আঁকলাম গ্রুপ। কখনো কখনো আমি কি দেখি, বেঞ্জিনের সাথে এমন একটা গ্রুপ অ্যাটাচ আছে, সেই গ্রুপে কিছু পাই বন্ড আছে। ওকে, ধরো এটা O আঁকলাম, এটা H আঁকলাম, মানে যে সমস্ত গ্রুপের মধ্যে পাই বন্ড থাকে এবং সেই পাই বন্ডের এন্ডে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, সেই গ্রুপ যদি বেঞ্জিনের সাথে যুক্ত থাকে তবে কি করে, তারা বেঞ্জিন থেকে ইলেকট্রনটা টানতে থাকে, দিতে পারে না, টেনে নেওয়ার জন্য কি হয়, বেঞ্জিনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়, মানে বেঞ্জিন থেকে ইলেকট্রনটা বেরিয়ে যায়। দেখো এটা চলে গেল, মানে প্লাস হয়ে গেল, এটাতে একই থাকবে, আর এটা হয়ে যাবে ডাবল বন্ড CO-H। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ কি এখানে একটা মাইনাস চার্জ চলে এসেছিলো বেঞ্জিনে, আর এখানে কি হলো, প্লাস চার্জ চলে এলো। তার মানে এটা ইলেকট্রন রিচ হলো আর একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলো, এখানে ইলেকট্রন কমে গেল। ঠিক আছে, তাহলে যদি এমন কোনো গ্রুপ থাকে যে বেঞ্জিন থেকে ইলেকট্রনটা টানতে পারে, তাতে কি হয়, বেঞ্জিনের ইলেকট্রনটা কমে যায়, তাকে আমরা বলবো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঘাটতি দেখা দেয়, তাকেই আমরা বলবো প্লাস আর এফেক্ট। আর যারা দেখায় এটাকে তাকে বলবো মাইনাস আর এফেক্ট, আর যারা দেখায় তাকে বলবো মাইনাস আর গ্রুপ। ওকে, তাহলে মাইনাস আর গ্রুপ হওয়ার জন্য কি হতে হবে, তার মধ্যে ডাবল বন্ড থাকতে হবে বা ট্রিপল বন্ড থাকতে হবে এবং শেষে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকতে হবে। তাহলে আমি কি বলতে পারি, অ্যালডিহাইড হতে পারে, নাইট্রো হবে, নাইট্রো স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, CN হতে পারে, COOH হতে পারে। নাইট্রো স্ট্রাকচার মনে আছে, নাইট্রো হচ্ছে এরকম N=O কোঅর্ডিনেট বন্ড, তাহলে এখানে ডাবল বন্ড আছে এবং লাস্টে কি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। সায়ানাইডে কি আছে, C ট্রিপল বন্ড N, ওকে, মাল্টিপল বন্ড, লাস্টে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। তাহলে যাদের কাছে এই ধরনের গ্রুপ থাকে তারাই একমাত্র মাইনাস আর এফেক্ট দেখায়, মানে ইলেকট্রনটা টেনে নেয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বলবো যে রেজোনেন্সটা হলে আমার কি লাভ হয়, মানে কি কি সুবিধা আমরা পাবো রেজোনেন্স সাহায্যে। ধরো আচ্ছা, অ্যাপ্লিকেশন বলতে পারি এটাকে, অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স। ওকে, ধরো আমার কাছে এই ধরনের একটা বেঞ্জিন আছে এবং তাতে এরকম একটা গ্রুপ আছে। ওকে, কি বলে বলো তো, একে বলে বেনজাইল কার্বোক্যাটায়ন, BNZYL কার্বোক্যাটায়ন। ওকে, তার মানে বেনজাইল গ্রুপ, তাতে একটা প্লাস চার্জ আছে, তাকে বলবো বেনজাইল কার্বোক্যাটায়ন। দেখা গেছে অন্যান্য যেসব কার্বোক্যাটায়ন আছে, ধরো এখানে একটা বেঞ্জিন আছে, CH2 আছে তো, আর যদি আমি একটা এরকম নেই CH3 CH2 নিই, প্লাস চার্জ, এর থেকে এ অনেক বেশি স্টেবল। কি কারণ, এখানেও একটা CH3 আছে আর এখানে ধরো একটা গ্রুপ আছে C6H5 গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে বড় জোর আমি যেহেতু ইন্ডাকটিভ এফেক্ট পড়েছি, তাহলে আমি বলতে পারি যে স্যার এটার প্লাস আই আছে, প্লাস আইয়ের জন্য ইলেকট্রনটা ঠেলে দেবে, তাই এটা প্লাস চার্জটা একটু স্টেবিলিটি পাবে। তাহলে এখানেও তাই হবে একটু, কিন্তু তাহলে এটা কেন এত বেশি স্টেবল? ওকে, এর প্লাস আই এতটাও না, যদি আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখি, এই যে বেঞ্জিনের যে গ্রুপগুলো আছে তারা এত বেশি প্লাস আই এফেক্ট দেখাতে পারে না, কারণ প্লাস আই এফেক্টটা 3টে বন্ডের বেশি মাইগ্রেট করতে পারে না, তার এফেক্ট হয় না, ম্যাক্সিমাম 3টে বন্ড পর্যন্ত যায়, তারপরে আর সেটাকে তুমি বুঝতে পারবে না। তাহলে নিশ্চয়ই অন্য কোনো এফেক্ট আছে। কি এফেক্ট দেখা যাক। দেখা গেছে বেঞ্জিনের যে এই যে গ্রুপটা বেনজাইল কার্বোক্যাটায়ন, এই প্লাস চার্জটা
স্টেবিলিটি পেয়ে যায় রেজোনেন্সের জন্য। তাতে কি হয়, CH2 ডাবল বন্ড, এটা প্লাস হয়ে গেল, এটা এটা। রেজোনেন্সের স্ট্রাকচার কিন্তু আঁকাটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা আবার এদিকে চলে যাবে। সবসময় মনে রাখবে, লুইস কনসেপ্টটা মনে রাখবে যে তাদের ভ্যালেন্সি যা আছে সেই ভ্যালেন্সিটাকে আমাকে ধরে রাখতে হবে। কখনোই কোনো অ্যাটমের ভ্যালেন্সিটাকে আমি ভায়োলেট করতে পারবো না। যার যা ভ্যালেন্সি সেটাকে আমাকে মেনটেন করতেই হবে। ডাবল বন্ড CH2, এটা হয়ে গেল ডাবল বন্ড ডাবল বন্ড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমার রেজোনেন্স। দেখো একটা করে আমি এই বন্ডটা যখনই খুলে নিয়ে এদিকে গেছি তাহলে এখানে প্লাস হয়ে গেছে। যখনই প্লাস হয়েছে দেখো তার পাশে আরেকটা বন্ড আছে। রেজোনেন্স হওয়ার জন্য কিন্তু আমার কাছে কনজুগেটেড বন্ড থাকতে হবে। মানে কনজুগেটেড বন্ড কেমন, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, মানে সিঙ্গেল বল ডাবল বা ট্রিপল বন্ডও হতে পারে এই ধরনের। মানে এই ধরনের কনজুগেশন থাকতে হবে। পরপর সিঙ্গেল বন্ড থাকলে কোনো লাভ নেই। আমিও ফার্স্টেই বলেছিলাম যে আমার কাছে PZ থাকতে হবে, পি অরবিটাল থাকতে হবে, জাস্ট থ্রু দিয়ে রেজোনেন্সটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বেনজাইল কার্বোক্যাটায়নটা, এটা কিন্তু রেজোনেন্স হয়ে গিয়ে লাস্ট টেবিলে আমি এটা কীভাবে আঁকতে পারবো, দেখো এটাকে আমি আঁকছি, রেজোনেন্স হাইব্রিডটা আঁকছি, যেন অ্যাজ ইফ ইলেকট্রনটাই হয়ে ঘুরে বেড়াচ্ছে, CH2 পর্যন্ত যাচ্ছে, তো এখানে একটা প্লাস চার্জ লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। ঠিক আছে, তাহলে আমি বেনজাইল কার্বোক্যাটায়ন, তারপরে বেনজাইল কার্বন আয়নও আছে একটা, এটাকেও এক্সপ্লেন করতে পারবো, CH2 মাইনাস। বেনজাইল ফ্রি র্যাডিক্যাল আছে, তাকেও এক্সপ্লেন করতে পারবো রেজোনেন্স দিয়ে, কেন তারা এত বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে এইভাবে মোটামুটি তাদেরকে এক্সপ্লেন করা যায়, বুঝতে পারলে? আচ্ছা, আবার দেখা গেছে আমরা একটা অর্ডার দেখতে পাচ্ছি যে এই ধরনের PH3C মাইনাস, এটা অনেক বেশি স্টেবল দেন PH2CH মাইনাস, দেন PHCH2, দেন CH2 ডাবল বন্ড CH2 মাইনাস। এই যে অর্ডারটা, স্টেবিলিটি অর্ডারটা, সেটা কীভাবে এক্সপ্লেন করব? দেখো এই যে অ্যালাইল কার্বন আয়ন, এটা কিন্তু রেজোনেন্স হবে। ঠিক আছে, দেখা গেছে যত আমরা বাঁ দিকে আসবো তত রেজোনেন্স হওয়ার চান্স বেশি, মানে রেজোনেটিং স্ট্রাকচার বেশি হবে। কেন? এখানে কটা স্ট্রাকচার হবে, এটাকে ভেঙে দেখালে কি হবে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস, এটা এদিকে এলো, এটা এদিকে এলো, তাহলে আর কি আসবে, CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, দুটো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হচ্ছে 2। এটা করলে কি হবে, অনেকগুলো হবে, কারণ এখানে বেনজিন আছে। বেনজিন মানে কি, CH2 মাইনাস, দেখো এখান থেকে কতগুলো স্ট্রাকচার হয়, এদিকে যাবে, সরি এটা উল্টো দিক দিয়ে আসবে, মাইনাসটা এদিকে আসবে, এদিকে আসবে, যেটা আমরা দেখিয়েছিলাম দেখো এখানে। ফলে এর ক্ষেত্রে কতগুলো হচ্ছে দেখো, কাউন্ট করবে 1 2 3 4, এতগুলো কার্বন আছে, সবগুলোতে মাইনাস চার্জ আস্তে আস্তে ঘুরতে থাকবে, ফলে অনেক বেশি স্ট্রাকচার তৈরি হবে, ফলে এর থেকে এ বেশি স্টেবল। আবার যখন দেখবে এখানে দুটো ফিনাইল আছে, তার মানে এর ক্ষেত্রে আরও বেশি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে। এখানে 3টে আছে, আরও বেশি হবে। যত রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত বেশি স্টেবিলিটি গেইন করবে। ঠিক আছে, সো মোটামুটি আমাদের এই হলো স্ট্রাকচার। আচ্ছা, দেখা গেছে আমাদের ফেনল বলে একটা কম্পাউন্ড আছে, ফেনল যে অ্যাসিডিক সেটা কিন্তু আমরা রেজোনেন্স দিয়ে প্রুভ করতে পারি। ফেনল যে অনেক বেশি অ্যাসিডিক সেটা কিন্তু রেজোনেন্স দিয়ে প্রুভ করা যায়। ওকে, কীভাবে করা যাবে দেখি তো। ফেনলে কী আছে, লোন পেয়ার আছে, আমি দেখি লোন পেয়ারটা কোথায় যাবে, এদিকে আসবে, তাই এটা ভাঙবে, হাইড্রোজেন প্লাস। দেখো এখান থেকে আমি ইলেকট্রন নিয়ে নিয়েছি অক্সিজেন থেকে, তাহলে প্লাস থাকবে, আর ইলেকট্রনটা দিকে চলে এসছে, মানে ডাবল বন্ড পড়বে, আর এই বন্ডটা খুলে গেল, দেখো এই খুলে গেছে, তাহলে এখানে হলো কি মাইনাস, এটা হলো এটা, এটা হলো এটা। এবার এটাকে ভাঙবো, আবার এটা দিকে খুলবে, ডাবল বন্ড OH প্লাস, তাহলে এই দিকে চলে গেল, এখানে আবার মাইনাস জমা হবে, এটা আবার দেখো এটা দিকে আসবে, এখানে পড়বে,
তাহলে দেখো আমি যদি ফেনলের, এটা হচ্ছে ফেনল, ফেনলের যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে চাই তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো ম্যাক্সিমাম স্ট্রাকচারে অক্সিজেনের উপরে প্লাস চার্জ আছে তো, দেখো প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ, এবং অক্সিজেনের সঙ্গে কে লেগে আছে, এইচ, হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কি চাইবে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে ও কি চাইবে না যে ওর কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে নিতে, হাইড্রোজেনের কাছ থেকে, যে নিজে নিউট্রাল হয়ে যেতে চাইবে তো। অক্সিজেন যেহেতু একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে ও কিন্তু এই প্লাস চার্জটাকে ক্যারি করতে পারবে না, খুবই আনস্টেবল হয়ে পড়বে। তাই ও চাইবে ইমিডিয়েটলি হাইড্রোজেনের যে এই বন্ডটা আছে, হাইড্রোজেনটাকে বের করে দিয়ে নিজে ইলেকট্রনটাকে নিতে চাইবে। তাহলে কি হবে, তাহলে ধরো এরকম একটা স্ট্রাকচার আছে, ধরো এখানে লাস্ট যেটা আমি আঁকলাম, এটা 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 ডাবল বন্ড ও এইচ, তাহলে যদি প্লাস ছিল, যদি এখান থেকে ইলেকট্রনটা নিতে চায় তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এইচ প্লাসটা বেরিয়ে যাবে না, দেখো এইচ প্লাসটা বেরিয়ে যাবে, তো বেরিয়ে গিয়ে কী হবে, এটা হয়ে গেল অক্সিজেন নিউট্রাল, এটা এটা মাইনাস। তার মানে আমরা যদি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে ফলো করি, দেখব কি যে অক্সিজেনের উপরে প্লাস চার্জ আছে, তাই অক্সিজেনের একটা টেন্ডেন্সি থাকবে যে হাইড্রোজেনটাকে ও বের করে দেবে, দিয়ে নিজে ওর ইলেকট্রনটা নিউট্রালাইজ করতে থাকবে। তাতে কি হবে, সহজে হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তাতেই কি হবে, অ্যাসিডিটি কাকে বলে, যদি এইচ প্লাস ব্রিজ করতে পারে, তাহলে ফেনল কি চাইছে, এইচ প্লাস ছাড়তে, তাহলে এটাকেই তো বলে ওর অ্যাসিডিক টেন্ডেন্সি। এই কারণে ফেনল অ্যাসিডিক প্রপার্টি দেখায়, ঠিক আছে। এবং এমনকি ফেনল যেটা PHOH, সেটা নর্মাল যেসব অ্যালকোহল, ধরো মিথানল বা ইথানলের থেকে অনেক বেশি অ্যাসিডিক, কারণ ইথানলের মধ্যে এই ধরনের কোনো রকম রেজোনেন্স স্টেবিলাইজেশন দেখতে পাওয়া যায় না বলে ফেনল অনেক বেশি অ্যাসিডিক দেন মিথানল বা ইথানল। বুঝতে পারলে, পরীক্ষায় দিতেই পারে। আচ্ছা, এরপরে আমি চলে যাই, এটা হচ্ছে রেজোনেন্সে তোমাদের আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেটাকে সলভ করে আমাকে মেলে পাঠাবে, ঠিক আছে, কীভাবে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হয়, এটা এইগুলো। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তাহলে আমি কি পড়েছিলাম যে ইলেকট্রনিক এফেক্টের মধ্যে বা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্টের মধ্যে দুরকম হতে পারে, একটা পার্মানেন্ট আর একটা টেম্পোরারি। পার্মানেন্টের মধ্যে কে কে আছে, ইন্ডাকটিভ আছে আর রেজোনেন্স আছে। আর টেম্পোরারির মধ্যে কে আছে, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কাকে বলে, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কাকে বলে, ধরো কোনো একটা মলিকুলের মধ্যে একটা পাই বন্ড আছে, আর আমরা বলেছিলাম পাই বন্ডটা কিন্তু অত শক্তপোক্ত নয়, সিগমার মতো অত শক্তপোক্ত নয়, ফলে মাঝে মাঝে এই পাই বন্ডটা যদি বাইরে থেকে কোনো শত্রু আসে, তার প্রেজেন্সে পাই বন্ডটা একটু সরে যায়, মানে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি, ও একটু ভীতু টাইপের, ঠিক আছে। ধরো আমার কাছে একটা এরকম একটা পাই বন্ড আছে, ধরো আর আছে, CH আছে, ডাবল বন্ড আছে, CH2 আছে, ওকে। তা যদি আমি দেখি এই কম্পাউন্ডের কাছাকাছি যদি আমি কোনো মাইনাস পাই বন্ড, মানে কি মাইনাস চার্জ ইলেকট্রন, তো ধরো আমি একটা OH মাইনাসকে এর কাছাকাছি নিয়ে এলাম, তাতে কি হবে, এই মাইনাস চার্জ আর এই মাইনাস চার্জ পরস্পরকে করবে, বিকর্ষণ করবে, রিপালশন হবে, সঙ্গে সঙ্গে তাতে কী হবে, এই যে পাই বন্ডটা যে কোনো একটা দিকে, এদিকে হতে পারে বা এদিকেও হতে পারে, খুলে যাবে, খুলে গিয়ে কী হবে, আর CH প্লাস CH2 মাইনাস, মানে ইলেকট্রনটা কোনো একটা দিকে পুরোটাই শিফট হয়ে গেল, দিয়ে একদিকে প্লাস চার্জ হলো, একদিকে মাইনাস চার্জ হলো, ঠিক আছে। কিন্তু এটা পার্মানেন্ট না, যখনই আমি ওই জায়গা থেকে এই OH মাইনাস, এটাকে যদি বলি আমি এনিমি বলি বা রিএজেন্ট বলতে চাই, যদি রিএজেন্টটাকে আবার সরিয়ে নিই তাহলে আবার মাইনাস চার্জটা আগের মতো চলে আসবে, মানে এটা একটা রিভার্সেবল জায়গা, ঠিক আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট কাকে বলবো, যে এই যে কমপ্লিট শিফট হয়ে যাচ্ছে পাই ইলেকট্রনটা ইন প্রেজেন্স অফ এনি রিএজেন্ট, ওকে, এবং তার কারণে কি হচ্ছে, কার্বনের একদিকে পুরোটা প্লাস চার্জ আর একদিকে মাইনাস চার্জ তৈরি হচ্ছে, তাকেই আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ওকে। কমপ্লিট শিফটিং অফ দ্য ইলেকট্রনিক ক্লাউড উইথ দ্য ফর্মেশন অফ প্লাস চার্জ অ্যাট ওয়ান এন্ড, মাইনাস চার্জ অ্যাট অ্যানাদার এন্ড, ইন প্রেজেন্স অফ external reagent, okay, is known as the electromagnetic effect, which is a reversible one. If we remove, যদি আমরা এটাকে রিমুভ করে দিই তাহলে কি হবে, আবার এটা আগের জায়গায় চলে আসবে, বুঝতে পারলে, একেই বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। এই যে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট সাধারণত কী দেখা যায়, এই এফেক্টগুলো অতটা বেশি, মানে যদি আমরা বলতে চাই,
যদি ধরো ইন্ডাকটিভ এফেক্ট আর ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, কী পার্থক্য হতে পারে বলো তো? ধরো ইন্ডাকটিভ এফেক্ট বললাম, ইন্ডাকটিভ আর ইলেকট্রোম্যাগনেটিক, কী পার্থক্য দেখব? ইন্ডাকটিভ কার থ্রু দিয়ে হয়? সিগমা বন্ডের থ্রু দিয়ে হয়, এটা পাই বন্ডের থ্রু দিয়ে হয়। ইন্ডাকটিভে কি হয়? পার্শিয়াল চার্জ সেপারেশন হয়, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, পার্শিয়াল চার্জ সেপারেশন। আর এখানে কি হয়? কমপ্লিট চার্জ সেপারেশন। দেখো কমপ্লিট হচ্ছে কি না, প্লাস মাইনাস পুরোটাই হয়ে যাচ্ছে। আর কি হতে পারে? এটা হচ্ছে ইরিভার্সিবল, ওকে, পার্মানেন্ট এফেক্ট, পার্মানেন্ট। আর এটা টেম্পোরারি, ওকে। মোটামুটি এই দুটো, এই কয়েকটা পার্থক্য আমরা ইন্ডাকটিভ আর ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে দেখতে পাই, ওকে। আবার ইলেকট্রোম্যাগনেটিক কিন্তু আবার দুরকম হয়, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট যেটা, সেটা আবার কিন্তু দুরকম হতে পারে, প্লাস ই মাইনাস ই, প্লাস ইলেকট্রোম্যাগনেটিক মাইনাস ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, বুঝতে পারলে? প্লাস ই কাকে বলবো? ধরো আমার কাছে একটা এই ধরনের কম্পাউন্ড আছে, একে বলবো আমরা প্রোপিন, বলবো CH2 প্রোপিন আছে। যদি কোনো আমি বাইরে থেকে একটা ধরো রিয়েজেন্ট আনলাম, রিয়েজেন্ট নিয়ে আসছি, এটা আসছে এই দিকটাতে, ওকে, মাইনাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ আছে, রিয়েজেন্টের মাইনাস চার্জ আছে, তাহলে কি হবে? তাহলে এই পাই বন্ডটা কোন দিকে শিফট হতে চাইবে? এদিকে, বাঁ দিকে না ডান দিকে? যদি বাইরে থেকে একটা মাইনাস চার্জ আমি এর দিকে পাঠাই, তাহলে এই পাই বন্ডটা কোন দিকে যেতে চাইবে, বাঁ দিকে না উল্টো দিকে? দেখো এখানে কি আছে? মিথাইল আছে। মিথাইল কি করে? প্লাস আই এফেক্ট দেখায়, মানে ইলেকট্রনটাকে ঠেলে। এই যদি ইলেকট্রন ঠেলে তাহলে কি হবে? এই কার্বন কি চাইবে? এই পাই বন্ডটাকে দূরে ঠেলে দিতে চাইবে, এর দিকে টানতে চাইবে না। দেখাচ্ছি, দেখো যদি এটা এদিকে সরে যায় কি হবে? CH3 হাইড্রোজেন, এটা প্লাস, এটা মাইনাস, এটা তৈরি হবে। এটা কিন্তু স্টেবল। কেন স্টেবল? এখানে দেখো মিথাইল আছে, মিথাইল কিন্তু এই প্লাস চার্জটাকে স্থায়িত্ব দেবে বা স্টেবিলিটি গেন করাবে, ঠিক আছে। যেহেতু এই রিয়েজেন্টের প্রেজেন্সে পাই ইলেকট্রনটা এই গ্রুপ থেকে দূরে চলে গেল, তাই এটাকে আমরা বলবো প্লাস ই গ্রুপ, প্লাস ই গ্রুপ। তাহলে এই মিথাইলটাকে কি বলবো? প্লাস ই গ্রুপ। কেন? এই দেখো এর প্রেজেন্সে পাই ক্লাউডটা ওর থেকে দূরে চলে গেল, দূরে, প্লাস ই গ্রুপ। আর এফেক্টটাকে বলবো প্লাস ই এফেক্ট, ঠিক আছে। আবার দেখো কখনো কখনো ভাইনাইল ক্লোরাইড থাকতে পারে, ধরো Cl আছে, H আছে, ডাবল বন্ড CH2 আছে, সেক্ষেত্রেও আমি একটা ধরো OH মাইনাসটাকে পাঠাচ্ছি এর কাছাকাছি, কি হবে? পাই ইলেকট্রন মাইনাস চার্জ রিপালশন হবে, ওকে। হতে হতে কী হবে? তাহলে এই ইলেকট্রনটা সরতে চাইবে, কোন দিকে সরতে চাইবে? দেখা গেছে এই রিয়েজেন্টের প্রেজেন্সে মাইনাস চার্জটা বাঁ দিকে সরে যায়, মানে এখানে চলে আসে। কেন সরে যাচ্ছে? কারণ এটা স্টেবল বলে। কেন স্টেবল? কারণ দেখো ক্লোরিনের কি আছে? মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট। মাইনাস আই মানে কি? ইলেকট্রনটাকে টেনে নিতে পারে। তার মানে এই মাইনাস চার্জটাকে ক্লোরিন কি করবে? নিজের দিকে টেনে নিয়ে ওটাকে একটু স্টেবিলিটি দিতে পারবে। এই কারণে এই স্ট্রাকচারটা স্টেবিলিটি পায়, বুঝতে পারলে? মানে এটা হবে না, এটা হয়, কিন্তু কোনটা হবে না? এটা মাইনাস, এটা প্লাস, এটা হবে না। কারণ দেখো এখানে প্লাস চার্জ আছে, আবার ক্লোরিন ইলেকট্রন টানছে, টানলে কী হবে? প্লাস চার্জ আরও প্লাস হতে চাইবে, সেটা সম্ভব নয়, তাই এটা তৈরি হবে না, এটা হবে। তাহলে বুঝতে পারলে কি? তাহলে ক্লোরিন একটা এমন গ্রুপ যার প্রেজেন্সে ইলেকট্রনটা ওর দিকেই সরে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে, দূরে যাচ্ছে না, কিন্তু ওর দিকেই আসছে, তাই একে কি বলবো আমরা? মাইনাস ই গ্রুপ। আর এফেক্টটাকে বলবো মাইনাস ই এফেক্ট। তার মানে দেখো যদি আমি রেজোনেন্স বলি, ইন্ডাকটিভ বলি, ইলেকট্রোম্যাগনেটিক বলি, এই তিনটে এফেক্টেই কিন্তু একটা কমন জিনিস আছে। যদি কখনো ইলেকট্রনটা
কোনো গ্রুপ থেকে দূরে চলে যায় তাকে বলবো প্লাস এফেক্ট। ওকে, ধরো এটা একটা গ্রুপ, যদি ইলেকট্রনটা এর থেকে দূরে চলে যাচ্ছে তাকে কি বলবো? প্লাস এফেক্ট, প্লাস দূরে যাচ্ছে। এবার যদি ইলেকট্রনটা সিগমা থ্রু দিয়ে দূরে যায় তাকে বলবো প্লাস আই, যদি পায়ের থ্রু দিয়ে দূরে যায় তাহলে বলবো প্লাস আর, আর যদি টেম্পোরারি হয় তাকে কি বলবো? পাই দিয়ে যাচ্ছে কিন্তু টেম্পোরারি, পাই অ্যান্ড টেম্পোরারি, তাহলে কি বলবো? প্লাস ই। বোঝা গেল? আবার দেখো, কোনো যদি গ্রুপের ইলেকট্রনটা গ্রুপের দিকে যায় তাকে কি বলবো? মাইনাস এফেক্ট। মানে ধরো ইলেকট্রনটা ওই গ্রুপটার দিকেই চলে আসছে, তাহলে আমি বলবো ওটা মাইনাস এফেক্ট। এবার যদি ওই এফেক্টটা সিগমা দিয়ে কাজ করে তাকে বলবো মাইনাস আই, যদি পাই দিয়ে কাজ করে মাইনাস আর, যদি পাই দিয়ে কাজ করে টেম্পোরারি হয় মাইনাস ই। ঠিক আছে, তার মানে ইলেকট্রনটাকে ঠেলে দেওয়া বা ছেড়ে দেওয়াটাকে বলে প্লাস এফেক্ট, আর টেনে নেওয়াটাকে বলে মাইনাস এফেক্ট। এটা আমরা জেনারেলাইজ করে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক পড়াবো যার নাম হচ্ছে হাইপার কনজুগেশন। এগুলো সব সিলেবাসে আছে কিন্তু। হাইপার কনজুগেশন, দেখো এই টার্মটা মনে রাখবে, হাইপার কনজুগেশন তো আমরা অলরেডি জানি, ওকে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কিন্তু এই হাইপার কথাটা এখানে কেন এসছে? আচ্ছা, একটু পড়ে দেখি। ধরো আমার কাছে একটা এই ধরনের কম্পাউন্ড আছে, CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে কি? প্রোপেন। প্রোপেন বললাম, ঠিক আছে। এই ধরনের কম্পাউন্ড দেখো, আমি যদি মিথাইলটাকে একটা সার্কেলের মধ্যে রাখি তাহলে মিথাইল এখানে কি দেখাবে? প্লাস আই এফেক্ট দেখাবে, তাহলে ইলেকট্রনটা ঠেলবে। হলো? তাহলে প্রোপেনে কি হয়? এই যে মিথেনটা শুধু শুধু প্লাস আই এফেক্ট দেখাতে পারে, এ কিন্তু আর অন্য কোনো কিছু আর এফেক্ট দেখায় না, শুধু প্লাস আই। বুঝতে পারলে? কিন্তু যদি আমরা এরকম একটা কম্পাউন্ড নিই, মানে মিথেনটা একটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে থ্রু সিঙ্গেল বন্ড, মানে কনজুগেশনে আছে, এক্ষেত্রে কিন্তু মিথেনটা শুধু যে প্লাস আই এফেক্ট দেখায় তা নয়, এর ওপরেও আরও কিছু এফেক্ট দেখায়। কি এফেক্ট দেখায়? আমি একটু ভেঙে লিখি। মিথেনটা কি আসলে অ্যাকচুয়ালি? CH2 হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। আচ্ছা বলো তো এখানে কি আছে? এটা পাই বন্ড, মানে কি? দুটো PZ অরবিটাল, PZ। পাই বন্ড কীভাবে তৈরি হয়? দুটো PZ অরবিটালের ল্যাটারাল ওভারল্যাপিংয়ে পাই বন্ড তৈরি হয়, পাশাপাশি ওভারল্যাপিং। ওকে, তাহলে যদি এরভাবে তৈরি হয় PZ, এটা হচ্ছে PZ, PZ, এটাও PZ, তাহলে দেখা গেছে কি? যদি মিথাইল গ্রুপটা, তাতে যদি কোনো হাইড্রোজেন, এটাকে কি বলবো? এটাকে বলবো আলফা। এই কার্বনটাকে কি বলে? যদি এটাকে বলি ফাংশনাল গ্রুপ, তার রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, আর এই হাইড্রোজেনগুলোকে বলবো আমরা আলফা হাইড্রোজেন, মানে এটাও কিন্তু একটা আলফা হাইড্রোজেন। ওকে, যদি মিথাইল গ্রুপ কোনো মাল্টিপল বন্ডের সাথে কনজুগেশনে থাকে তাহলে কি হয়? ওই যে মিথাইলের যে হাইড্রোজেনগুলো, মানে যাকে আমরা আলফা হাইড্রোজেন বলি, তারা ডিরেক্টলি কি হয়? কনজুগেশনে চলে যায়। মানে এই মিথাইলের যে বন্ডটা, এটা সিগমা বন্ড, এই পাশের যে পি বন্ডের সাথে বা পি অরবিটালের সাথে ওভারল্যাপ করে। এটা অ্যাকচুয়ালি কি? সিগমা পি ওভারল্যাপিং। ঠিক আছে, এই সিগমা পি ওভারল্যাপিং, যেটা আমরা আগে কখনো দেখিনি, আমরা রেজোনেন্সে কি দেখেছিলাম? রেজোনেন্সে দেখেছিলাম পাই পাই ওভারল্যাপিং অথবা পি পি ওভারল্যাপিং। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সিগমা বন্ডের সাথে পাই বন্ড, সিগমা বন্ডের সাথে পি অরবিটালের একটা ওভারল্যাপিং দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনাকে আমরা বলবো হাইপার কনজুগেশন। ঠিক আছে, আচ্ছা, এ তো হলো মোটামুটি ডায়াগ্রাম। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী স্ট্রাকচার পাবো? তাহলে আমি দেখি, CH3 CH ডাবল বন্ড CH2, যখন এই হাইড্রোজেনটা ভেঙে যায় ও কি করে? ফার্স্টে দেখো, আমি দেখছো প্রথমে কি হয়? এই CHটাকে ভেঙে দাও, ভেঙে দিয়ে কী হবে? এই মাইনাস চার্জটাকে কার্বনের কাছে নিয়ে চলে এসো। ওকে, দেখো CH2 আছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড কিলাম,
দিয়ে এটাকে ভেঙে দিলাম প্লাস মাইনাস, এই সিএইচ বন্ডটাকে ভাঙলাম মাইনাস আর প্লাস, তাহলে কি পাবো? এবার এখানে মাইনাস চলে এলো, এই মাইনাসটা এবার রেজোনেন্স যেমন হয়েছিল সেরকম ওভারল্যাপ হবে। তার মানে কী দেখতে পাচ্ছি, দেখো এখানে স্ট্রাকচারটা কী পাবো, দেখো এখানে ডাবল বন্ড তৈরি হবে না, তাহলে এখানে CH2 ডাবল বন্ড সি, তারপরে এই বন্ডটা খুলে যাবে CH2 আর মাইনাস চার্জ চলে আসবে, আর দেখো এইচ প্লাসটা এর মাথার উপরে যেমন ছিল থেকে যাবে প্লাস। এই হচ্ছে এটার স্ট্রাকচার। তার মানে এই স্ট্রাকচারটা ভেঙে গিয়ে এরকম স্ট্রাকচারও তৈরি করতে পারে। আর এইরকম স্ট্রাকচারকে কি বলে? কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, কন্ট্রিবিউটিং স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে দেখো প্রতিটা হাইড্রোজেনটা ভেঙে গিয়ে এইরকম স্ট্রাকচার বানাতে পারে। তাহলে আলফা হাইড্রোজেন, একটা আলফা হাইড্রোজেনের জন্য এরকম স্ট্রাকচার তৈরি হবে। তাহলে যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তাহলে তত এইরকম স্ট্রাকচার তৈরি হবে। আর আমরা বলেছিলাম যত ইলেকট্রনটা ছড়িয়ে যাবে তত বেশি কম্পাউন্ডটা স্টেবল হবে। বুঝতে পারলে? তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? 3টে আলফা হাইড্রোজেন আছে। তাহলে যদি 3টে আলফা হাইড্রোজেন থাকে তাহলে এরকম 3টে স্ট্রাকচার তৈরি হবে। বুঝতে পারলে? তাহলে আমি কি লিখবো? হাইপার কনজুগেশনে এই হাইপার কনজুগেশন কনসেপ্টটি আমাকে মনে রাখতে হবে। হায়ার দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন, higher will be the stability of alkene। মানে একটা অ্যালকিনের মধ্যে যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে ওই অ্যালকিনটা তত বেশি স্টেবল হবে। তার মানে বলো এই কনসেপ্ট দিয়ে আমি কি বিচার করতে পারবো? আমি এইটার থেকে বলতে পারবো কোন অ্যালকিন কত বেশি স্টেবল। ধরো আমি তোমাদেরকে কয়েকটা পরীক্ষাতে ধরো বললো এই একটা অ্যালকিন দিল, এই একটা দিল, আচ্ছা এই একটা দিয়ে দিল, ওকে, আর দিল ধরো এরকম একটা CH3 ডাবল বন্ড CH3 ডাবল বন্ড CH3। তাহলে দেখো এখানে এতগুলো অ্যালকিন আছে, যদি বলে কম্পেয়ার দ্য স্টেবিলিটি, কোন অ্যালকিন বেশি স্টেবল, তাহলে আমি কীভাবে বিচার করব? তাহলে ধরো যদি এটা ডাবল বন্ড হয় তাহলে এই ডাবল বন্ডের পাশের বন্ডটাকে, পাশের গ্রুপটাকে কী বলে? আলফা। তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা, এটাও আলফা। তাহলে এই ডাবল বন্ড যদি ফাংশনাল গ্রুপ হয় তার পাশে কী আছে? আলফা, 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 আলফা। এই তাহলে এটাও আলফা, এটাও আলফা। এ কিন্তু আলফা না, এ তো ডবল বন্ডের সাথেই আছে। আর এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই দেখো। তার মানে আমি বলেছিলাম হায়ার দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন হায়ার উইল বি দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যালকিন। তাহলে আমি জাস্ট কাউন্ট করব কার মধ্যে বেশি আলফা হাইড্রোজেন আছে। দেখো এর মধ্যে কটা আলফা হাইড্রোজেন আছে? 1 2 3 4 5 6, 6 6 12টা আলফা হাইড্রোজেন, 12 আলফা হাইড্রোজেন। আর এখানে 3 3 9টা আলফা হাইড্রোজেন। আর এখানে আছে 3 3 6টা আলফা হাইড্রোজেন। আর এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে আমি সিম্পল কি বলবো? যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি স্টেবিলিটি। তার মানে এটা বেশি স্টেবল, এটা বেশি স্টেবল, এটা বেশি স্টেবল। বুঝতে পারলে? তাহলে এইভাবে মোটামুটি আমাদের পরীক্ষাতে দিলে হাইপার কনজুগেশন মানে কি আমি বুঝলাম কি, সিগমা আর পাই এদের যদি ওভারল্যাপ হয় তাকে বলবো হাইপার কনজুগেশন। যদি পাই পাই ওভারল্যাপিং হয় বলবো রেজোনেন্স। আর যদি সিগমা বন্ড আর পায়ের মধ্যে হয় ওভারল্যাপিং হয় তাকে কি বলবো? হাইপার কনজুগেশন।